জুলাই শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন, ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তি রুখে দেওয়ার ডাক বিএনপির, গণবিরোধীদের আর সুযোগ না দেওয়ার প্রত্যয়। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, প্রস্তুত থাকতে হবে। রায়ের বাজারে শহীদদের কবর জিয়ারত এনসিপির, শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের দাবি, 5 আগস্টের মধ্যে জাদুঘর খুলে দেওয়ার আহ্বান। ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ে দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছে 12,70,000 শিক্ষার্থী। সব শিক্ষা বোর্ডে এবার একই প্রশ্নপত্র, ফাঁস ঠেকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ। চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন 3 উপজেলা, হাটহাজারীকে বিভক্ত করে নতুন থানা হচ্ছে হালদা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় অনুমোদন। রেল নেটওয়ার্কে আসছে সব জেলা, শিগগিরই সম্ভাব্যতা যাচাই শুরু। বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ, ভাঙা বরিশাল রেলপথ নির্মাণে অর্থের খোঁজে সরকার। বাসাবাড়ির ময়লার হাত বদলে কোটি টাকার বাণিজ্য, রাজধানীবাসীর পকেট কাটছে প্রভাবশালী চক্র। বাড়তি অর্থ নেয়ার সুযোগ নেই, দাবি 2 সিটি প্রশাসকের। ভয়ঙ্কর সুন্দর ফ্রান্সে বিধ্বস্ত সুইডেন, আসরে সর্বোচ্চ গোলের চূড়ায় এমবাপে। 28 বছর পর শেষ 16য় নরওয়ে, নকআউটে 4 দশক পর জয় মেক্সিকোর। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। বুধবার রাত 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গেই মোমবাতি জ্বালিয়ে এবং নিরাপত্তা পালনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্মৃতি তুলে ধরেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকাও তুলে ধরেন নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি জুলাইকে সবসময় ধারণ করে, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে, কারণ তারা বিশ্বাস করে যে জুলাই কোনো বিক্রয়যোগ্য চেতনানাশক ওষুধ নয়। এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা হয়েছে, সবচেয়ে বেশি দানের ক্ষতি হয়েছে, সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে 24-এর গণ অভ্যুত্থানে। বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। রিজভী বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কোনোদিন ঘুমায় না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রায়ের বাজারে গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের সব হত্যা মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে হবে। 5 আগস্টের মধ্যে খুলে না দিলে জনগণই জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলবে বলে হুঁশিয়ার করেন এনসিপির আহ্বায়ক।
২৪-এর উত্তাল জুলাই সম্মিলিত প্রতিরোধের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে সরকারি হিসেবে প্রাণ যায় ৮ শতাধিক ছাত্র জনতার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ অনেককেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে। রক্তাক্ত সেই জুলাইয়ের স্মরণে প্রথম দিনেই শহীদদের স্মরণে রায়েরবাজার জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা গণকবর জিয়ারত করে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল, সেখান থেকে এক দফার যে গণঅভ্যুত্থান স্বৈরাচার পতনের আন্দোলন, সেটা 5ই আগস্টে গিয়ে পৌঁছায়। জুলাই হত্যা মামলার কার্যক্রম ধীরগতিতে চলছে জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত এসব মামলার নিষ্পত্তি হওয়া দরকার। দাবি করেন দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের। শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে, আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজ দায়িত্বে সেটি উদ্বোধন করবে বলেও হুঁশিয়ারি করেন নাহিদ। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারে এই আন্দোলন চলবে বলে মন্তব্য করেন এনসিপির নেতারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে সরকার বরাদ্দ রাখেনি বাজেটে। সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকার গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভার আয়োজন করে বিরোধী দল। অংশ নেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াত নেতারা। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধী দলের সব প্রস্তাব আমলে নেয়নি সরকার। দুর্নীতিমুক্ত রেখে বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। এই যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চেয়ে বড় হলো দুর্নীতি। সরকার গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনীতিতে নতুন সংকট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে, ওই সেক্রেটারিয়েট ওপেন হওয়ার পরে এটা এখন বন্ধ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম, নো প্রবলেম। এটা কোনো দলের জন্য নয়, অ্যাবসলিউটলি ফর এস্টাবলিশিং পিপলস রাইট। জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে সরকার বরাদ্দ রাখেনি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। এখন বন্ধ হয়ে গেছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকাশ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকাশ 121তম বৈঠকে নতুন 3 উপজেলা এবং থানার অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের পাগলা নতুন উপজেলা হিসেবে প্রশাসনিক কাঠামোতে যুক্ত হবে, আর নতুন থানা হিসেবে পরিচিত হবে চট্টগ্রামের হালদা। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, বাণিজ্য, অর্থ, আইন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিগত বছরের অবহেলায় দেশে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের বেহাল দশা বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। বলেন, সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা গেলে গুরুতর রোগীর মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।
সমাজ কল্যাণমন্ত্রী বলেন, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে এই মাস থেকে শুরু হবে আনসার মোতায়েন। আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার আধুনিক তথ্য ও গবেষণা, নিবিড় পরিচর্যা কেন্দ্রে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং ইনফেকশন কন্ট্রোল নিশ্চিত করার গাইডলাইন তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হল বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্স। বুধবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ কনফারেন্সে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চিকিৎসকদের পাশাপাশি অংশ নেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রীরা। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, 56 বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে স্বাস্থ্য খাত। জানান, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চট্টগ্রাম মেডিকেল কলেজে স্টার্ট করে, আমি জাফরের সাথে ডিফার করি, প্রত্যেকটা পুরনো মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ারের কোর্স চালু করা উচিত। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার, ইনশাআল্লাহ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আপনাদেরকে দিব। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দুর রহমান। এ সময় তিনি বলেন, বিগত বছরের অবহেলায় দেশে ক্রিটিক্যাল কেয়ারের অবস্থা বেহাল। কিন্তু রাজধানী ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটি দেশের 80 থেকে 90%। বিভিন্ন গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল। বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই ক্ষেত্রে বিরাট অবদান রাখতে পারে। কনফারেন্সে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান বক্তারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে HSC ও সমমানের পরীক্ষা। এবারই প্রথম সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এবার HSC ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 10,69,714 জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছেন 2,08,69 জন শিক্ষার্থী। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই জানিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড বলছে, কারচুপি রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এবার ফিফা বিশ্বকাপের খবর। ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে প্রত্যাশিতভাবেই রাউন্ড অফ 16 নিশ্চিত করল হট ফেভারিট ফ্রান্স। সুইডেনকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে দেশমের দল। জোড়া গোল করে এবারের বিশ্বকাপে মেসিকে সরিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন শীর্ষে কিলিয়ান এমবাপে। এই ফ্রান্সকে থামাবে কে? আর যেই হোক, সুইডেন হয়তো নয়, সেটা অনুমেয় ছিল। গেল 3 ফিফা বিশ্বকাপে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দল দিদিয়ের দেশমের লে ব্লুজ আরও একবার শিরোপার পথে অপ্রতিরোধ্য। তারা সহজ প্রতিপক্ষকে নিয়ে একরকম ছেলে খেলা করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে অঘটনের জন্ম দিচ্ছে, তাতে সতর্ক না থেকে উপায় নেই কোনো দলেরই। হট ফেভারিট ফ্রান্সও ব্যতিক্রম নয়। শুরু থেকে সুইডিশদের পাত্তা দেয়নি ফরাসিদের রক্ষণ। সুইডিশরা যে রক্ষণাত্মক ফুটবল খেলবে সেটা ধারণাই ছিল। ফরমেশনেও জামাট ছিল তাদের রক্ষণ। তবে এমবাপে, দেমবেলে, বারকোলা, অলিসেরা যে দলে আছে, তাদের রুখে কোন দল? যদিও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে 45 মিনিট। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোর করেন কিলিয়ান এমবাপে। 1-0 এগিয়ে বিরতিতে যায় দেশম বাহিনী। বিরতি থেকে ফিরে আবারও আক্রমণাত্মক। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওসমান দেমবেলে এদিন ছিলেন কিছুটা ফ্লপ। গোলের দেখা পাননি তিনি। সতীর্থরা ঠিকই পুষিয়ে নিয়েছেন। 53 মিনিটে লিড দ্বিগুণ করে 2018 বিশ্ব চ্যাম্পিয়নরা। বারকোলা গোল করতে অ্যাসিস্ট করেন অলিসে। গোল্ডেন বুটের দৌড়ে সমান তালে এগুচ্ছেন 3 ফুটবলার, মেসি, এমবাপে ও হালান্ড। আগের ম্যাচেই স্কোর করে এবারের বিশ্বকাপে 5 গোলের সংখ্যা স্পর্শ করেছেন হালান্ড। এমবাপে কেন পিছিয়ে থাকবেন? ফরাসি গোল মেশিন করলেন জোড়া গোল, ছাপিয়ে গেলেন হালান্ডকে, স্পর্শ করলেন লিওনেল মেসিকে।
৭৪ মিনিটে অলিসের পাস থেকে আরও এক গোল কিলিয়ানের। ৩-০ লিড নেয় ফ্রান্স। সেই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটা জমিয়ে তুললেন এই মহাতারকা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে সুইডেন, তবে ফ্রান্সের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় দিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। বারবার গোল মিসের মহড়া, তারপরেও ৩-০ গোলে ফরাসিদের অবিস্মরণীয় বিজয়। আর এবারের বিশ্বকাপে মেসির সঙ্গে সমান সংখ্যক সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। আর মাত্র এক গোলে পিছিয়ে রয়েছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে। তার সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী মেসি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইন স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। রূপকথার যাত্রায় রাউন্ড অফ 16 নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে ব্রাজিলের সামনে ভাইকিংসরা। দলের হয়ে জয়সূচক গোল করেন গোল মেশিন আর্লি হালান্ড। বিশ্বকাপে নরওয়ের যাত্রাটা রূপকথা বললে ভুল হবে না। দীর্ঘ 28 বছর অপেক্ষা করতে হয়েছে মেগা ইভেন্টে আবারও জায়গা পেতে। দেশটিতে আছে এক গোল মেশিন আর্লিং হালান্ড, যার বদৌলতে বিশ্বমঞ্চে এসে একরকম অপ্রতিরোধ্য ভাইকিংসরা, যে যাত্রায় তারা বিদায় করেছে আইভরি কোস্টকে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ। ডালাসের রাতটা অবশ্য একেবারে সহজ ছিল না নরওয়েজিয়ানদের জন্য। আফ্রিকার প্রতিনিধি আইভরি কোস্ট চ্যালেঞ্জ নিয়েছে প্রতিপক্ষের, যদিও শুরু থেকে সতর্ক ছিল দুই দলই। তবে 39 মিনিটে আর্লিংটনের নিস্তব্ধতা ভাঙেন তরুণ তারকা অ্যান্তনিও নুসা। দারুণ ফিনিশিংয়ে স্কোর করেন এই ফুটবলার। প্রথমার্ধে 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় ভাইকিংস। আইভরি কোস্টের যাত্রাটাও ছিল দারুণ। বিশ্বকাপের আগে ফ্রান্সকে হারিয়েছিল প্রীতি ম্যাচে, এরপর ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে তারাও বার্তা দিয়েছিল ভিন্ন কিছুর। আক্রমণে ধার বাড়ায় আফ্রিকার প্রতিনিধিরা। 74 মিনিটে স্কোরশিটে নাম লেখান আমাদ দিয়ালো। সমতায় ফেরে আইভরি কোস্ট। এরপর সুযোগ তৈরি করেছিল দুই দলই। বল দখল কিংবা ম্যাচ কন্ট্রোলে লড়াইটা ছিল সমান। তবে বড় ম্যাচে পার্থক্য যে গড়ে দেন বড় ফুটবলাররাই, সেটাই করে দেখালেন আর্লিং হালান্ড। ম্যাচটা যখন যাচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে, তখন দৃশ্যপটে ম্যানচেস্টার সিটি তারকা ওডেগার্ডের আক্রমণ থেকে তৈরি হওয়ার সুযোগ থেকে আলতো টোকায় গোল করেন হালান্ড। উৎসবে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। 2-1 লিড নেয় নরওয়েজিয়ানরা। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 গোল করেছেন তিনি, 6 গোল করেছেন লিওনেল মেসি। তবে আত্মবিশ্বাস হারায়নি আইভরি কোস্ট। লড়াই করে গেছে শেষ পর্যন্ত। যোগ করার সময়ে দারুণ কয়েকটি আক্রমণ করলেও নরওয়ে গোলরক্ষকের নৈপুণ্যতায় সমতায় ফেরা হয়নি তাদের। 2-1 গোলের জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখল নরওয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যে দলটার বিপক্ষে কখনোই হারেনি নরওয়ে। 4 বারের দেখায় 2টি জয় ও 2টি ড্র রয়েছে ভাইকিংসদের। আর ম্যাচ শেষে তাদের চিরচেনা ভাইকিংস উদযাপন। গোটা স্টেডিয়ামের দর্শকদের নিয়ে বাদ্যযন্ত্রের সঙ্গে ভাইকিংসদের মতো উল্লাসে মাতেন হালান্ডরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 40 বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল মেক্সিকো। ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল বিশ্বকাপের সহ আয়োজকরা। ঘরের মাঠে আজ 12 জন নিয়ে খেলতে নেমেছিল মেক্সিকো। 11 জন ফুটবলের সঙ্গে দ্বাদশ সদস্য ছিলেন আজ টেকার 80,000 দর্শক। তাদের গণবিদারী চিৎকারে শুরু থেকেই ব্যাকফুটে ইকুয়েডর। বজ্রঝড়ের কারণে ম্যাচ শুরু হয় 1 ঘন্টা দেরিতে, কিন্তু মাঠে তার কোনো প্রভাব ফেলতে দেননি স্বাগতিকরা। তাদের গতির সামনে হিমশিম খায় লাতিন দলটি। 22 মিনিটেই কুইনোনাসের ম্যাজিকে এগিয়ে যায় মেক্সিকো। 31 মিনিটে আরও 1 গোল করে স্বাগতিকদের আনন্দে ভাসান হিমিনেজ। গোল শোধের অনেক চেষ্টা করেছে ইকুয়েডর, কিন্তু লাভ হয়নি। নাগরিক সমস্যা সমাধানে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গ্যাস সংকট, জলাবদ্ধতা একদিনে দূর করা সম্ভব নয় জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেছেন সংকট নিরসনে কাজ চলছে। আর কিশোর গ্যাংয়ে দৌরাত্ম্য, অবকাঠামো উন্নয়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। পরিস্থিতি বেসামাল হওয়ার আগেই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।
বুধবার রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম ও বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের একার পক্ষে নাগরিক সমস্যা সমাধান সম্ভব নয় জানিয়ে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিরোধী দলের নেতা। যে কোনো সহযোগিতায় তার দল পাশে থাকবে বলেও আশ্বাস দেন। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দিই। তো সরকার ডেইলি একবার তো আর ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সরকারের সম্পদ উদ্যোগে বিরোধী দল আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ করতে পারবো ইনশাল্লাহ। দেশ শুধু সরকারি দলের না, শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু। পানি, গ্যাস, জলাবদ্ধতা একদিনে দূর করা সম্ভব নয় জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, সংকট নিরসনে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সব জায়গায় তার নির্দেশনা আছে। জনগণের অধিকার যেটা, সেটাকে অন্তত পক্ষে কিছুটা হলেও লাঘব করতে হবে। একদিনে সবকিছু করা সম্ভব নয়। যতটুকু আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সাধ্যের মধ্যে আছে, সেটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে সেটাকে একটা সমাধান করব। রাজধানীর পিছিয়ে থাকা এলাকাগুলোর উন্নয়নে নানা উদ্যোগ তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সরকারের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে কিশোর গ্যাং, অবকাঠামোগত সংকট ও অন্যান্য নাগরিক সমস্যার সমাধান দ্রুতই সম্ভব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এলাকার উন্নয়নের সাথে। উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচন এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ খারিজ, থমকে গেল বিতর্কিত অভিবাসন নীতি। রায়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। বাজেট দেওয়া হয়েছে অর্থনীতিকে চাঙ্গা করার মতো, অথচ মুদ্রানীতি দেওয়া হয়েছে বিনিয়োগকে বেঁধে রাখার মতো, যা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন কিংবা কর্মসংস্থান তৈরিতে সরকারের আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকারের অর্থ ব্যয়ে স্বচ্ছতা আর আর্থিক খাতে দুর্নীতি দমন রাখতে পারলে মূল্যস্ফীতিকে চাপে রেখেও জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে বিশ্লেষণ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। স্থবির অর্থনীতিকে বেগবান আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে সাজানো হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। আমাদের ব্যবসা করে কিন্তু টিকে থাকতে হবে। এই বাজেট ও ব্যবসা বান্ধব বাজেট যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি। সম্প্রসারণমূলক এই বাজেট বাস্তবায়নে NBR এর 6,04,000 কোটি সহ 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবার জীবনমান নিশ্চিত করার জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে হবে। তাহলে অর্থনীতি বেনিফিটেড হবে, রাষ্ট্র বেনিফিটেড হবে। জিডিপি প্রবৃদ্ধিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার চেষ্টা দেখা গেলেও বেঁধে রাখা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার পথ কতটা সুগম করবে তা নতুন করে ভাবনায় ফেলেছে ব্যবসায়ীদের। অলরেডি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়ে গেছে প্রায় 16 থেকে 18%। সেটা আমাদের একটা 15 বাড়তি চাপ। এরকম একটা পরিস্থিতিতে এইটা শিল্পের উপর একটা বড় বাধা। বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা লোন নিছে বা অন্যান্য লোকাল ব্যাংকগুলোর থেকে এত টাকা সরকার লোন নিছে অথবা নতুন করে টাকা চাপাইছে, এটার কারণ কিন্তু বাজেট ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের শর্টফল হয়। একটা অর্ডার ডিলে হয়ে যায়, এই ডিলে হওয়ার কারণে বায়ার ডিলে নিবে, কিন্তু আমার তো ব্যাংক ইন্টারেস্ট $1 লক্ষ $1,20,000 হয়ে যাচ্ছে।
যদি কোনো কারণে বা 1 বছর ডিলে হয়ে যায়, আমার তো $1 লক্ষ ব্যাংক থেকে যে আমি 1 লক্ষ ঋণ নিলাম, এটা তো 1,30,000 হয়ে গেল, বাট বায়ার তো 30,000 বেস্তিটা দেয় নাই, যার কারণে ব্যবসায়ীরা আসলে সম্বন্ধে ঋণটা পরিশোধ করতে পারে না, আর তখন ক্লাসিফাইড হয়ে যায়। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিতে ক্রিয়েটিভ ইকোনমি আর মধ্যমেয়াদী পরিকল্পনার সুফল পাওয়ার পথে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা যেন বাধা তৈরি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরপরেই তারা নিজের কর্মজীবনে কি কোথায় যাবে সেই জন্য সেই বিষয়ে তারা লেখাপড়া করবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আপনারা সকলে সহযোগিতা করবেন, আমি পরীক্ষা ভালো হবে এই আশা করছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমি যে প্রশ্নটা কাজ করি সেজন্য আপনি দেখবেন আপনাদের যে একাদশ শ্রেণীতে একটা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে ভর্তি হয়েছিল, তাদের মধ্য থেকে এবার 5,43,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন না। আপনারা নিশ্চয়ই দেখেন এবং আরো আলাদা দেখেন আপনারা কারিগরি শিক্ষায় জোর দিচ্ছেন, কারিগরিতে যত পরীক্ষার্থী গ্রহণ করেছে তার থেকে বেশি পরীক্ষার্থী গ্রহণ করেনি। এই কারণগুলো আর কি এর আগে একটা কারণ বের করেছিল এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে প্রায় 43% মেয়ের বাল্যবিয়ে হয়ে যাচ্ছিল। তো আপনারা এরকম কোন কারণগুলো ফাইন্ড আউট করে কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন, এর উত্তর কে দিবে? নিশ্চয়ই আমাদের দিতে হবে। আপনি আমাদের সময়টা পার হতে দিন, তারপরে দেখবেন। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা দেখেছি 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। এটিই হচ্ছে আমাদের কাজ, যেন ড্রপ আউট না হয়। ধন্যবাদ। আচ্ছা, যুগান্ত একটা নিয়ে আপনি কোন পত্রিকা? আচ্ছা বলেন। দেখা যায় যে ভুল প্রশ্নে পত্র পরীক্ষা নেওয়া হয়েছে, এই যে সমস্যাগুলো যদি কোনো সেন্টার বা এলাকায় হয় তখন সেটা কিভাবে আপনারা? ভুল প্রশ্ন যদি কেউ দেয় কর্তৃপক্ষ দায়ী হবে এবং সেই জন্যই 1980 অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি। কোথাও মানে শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে এটা এবার হবে না। দ্বিতীয় প্রশ্ন হল দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি যে যেখানে যেই অবস্থা হবে সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে সেখানে সিদ্ধান্ত নেবে যেন পরীক্ষা সুন্দর হয়, সেই ব্যবস্থাটি লোকাল প্রশাসন করবে। ইনস্ট্রাকশন রয়েছে। সচিবালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার পাহারার থেকেও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেসবুক পেজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধ সহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সীমান্তরক্ষীরা সীমান্ত পাহারা দেন, এটা আমাদের প্রচলিত ধারণা। অথবা বাড়িতেও আমরা পাহারা দেওয়ার জন্য আলাদাভাবে জনবল নিয়োগ করি, কিন্তু এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম।
ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ সভায় কথা বলেন তিনি। এ সময় জাপানের রাষ্ট্রদূত, ভারতের হাইকমিশনার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও। উপস্থিত ছিলেন নিহতদের স্বজন এবং হলি আর্টিজান থেকে বেঁচে ফেরা জিম্মিরা। মর্মান্তিক এই ঘটনার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা। 10 years have passed since a brutal terrorist attack claimed 24 innocent lives. Let us not forget, never again. The tragic terrorist attack at the Holy Artisan Bakery still linger in our memories, reminding us of one of the darkest chapters in our nation's history. We have ensured accountability by bringing the perpetrators to justice through the appropriate legal process. Terrorism can never be justified on political, religious, ideological, or any other grounds. পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি ডিবি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনেরও প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন আইজিপি। প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, এর ফলে পুলিশে জনবল সৃষ্টি হবে 6,524 জন। 31 বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি 6,150 একর জমির উপর গড়ে তোলা পূর্বাচল নতুন শহর প্রকল্প। নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজুকের দীর্ঘসূত্রিত প্রশ্নের মুখে পড়েছে। এবার পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে আইজিপি জানান, 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ডিএমপির আওতায় এনে স্বতন্ত্র বিভাগ তৈরি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে জানান আইজিপি। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6,524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী প্লট মালিকদের বাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন। এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী সে যেহেতু এসে পড়েছে, আমার মনে হয় এখন আমাদের পক্ষে সম্ভব এই কোঅর্ডিনেশনটা আরও ইজি করা। সো আমরা হোপফুলি আপনাদের মাধ্যমে সবার কাছে এই মেসেজ, সবাই আপনারা বাড়ি ঘর করা শুরু করেন, যেহেতু এখানে পানি আছে, বিদ্যুৎ আছে, আজকে পুলিশও এসে গেছে। সো আমরা যদি একটা হ্যাবিটেবল সোসাইটি তৈরি করতে পারি, তাহলে সবার জন্য আমরা নতুন একটা সিটি করতে পারবো। পুরো এলাকা ডিএমপির নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি বাড়া কমায় উত্তরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন নদী পাড়ের বাসিন্দারা। এদিকে পানি কমলেও এখনও তলিয়ে আছে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চল। দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বিভাগ। উৎকণ্ঠার আতঙ্ক নিয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতেই ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড় জুড়ে তীব্র হয়েছে ভাঙন। সদরের বানিয়াপাড়া, নাগেশ্বরী, বামনডাঙ্গা, চিলমারির রানীগঞ্জ সহ 40টি পয়েন্টে তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার। বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের অবস্থা বেশি ভালো নয়। ছোট বাচ্চা খরচার হোক নাকি নদীর বেড়া থাকায় মনে হয় এখনো এই পর্যন্ত আসছে, যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। 5-7 হাজার বস্তা দেয় বা 12,000 বস্তা দেয়, এই 12,000 বস্তা দিয়ে ভাঙন রোধ করা যায় না।
তিস্তায় পানি বাড়লেই নীলফামারীর ডিমলা উপজেলার 6টি ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়। এবারও দুর্ভোগে পড়েছেন প্রায় 10,000 বাসিন্দা। তলিয়ে আছে ফসলি জমিও। এরই মধ্যে তিস্তা ব্যারেজের 44টি জলকপট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমার কষ্টটা পানি কালকে ঢুকছিল, অল্প অল্প বেড়ে গেছে, আমার পানি হাঁটি বেড়েছি। যাওয়া এসে অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার পারছে না। প্রত্যেকটা জায়গা আমাদের পর্যবেক্ষণ আছে, লোকজন আছে, আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মতো সবাই সাথে যোগাযোগ রাখতেছি। যদি কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি ওঠানামা করছে। এতে জেলার 25টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। আতঙ্কে আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। আমরা এর মধ্যেই 25টি জায়গায় ভাঙন চিহ্নিত করেছি। 12 থেকে 13টি জায়গায় কাজ চলমান আছে এবং বাকি জায়গাগুলোতেও কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরের কয়েকটি জেলায় স্বল্পকালীন বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিরন আহমেদ, সময় সংবাদ। রাজধানীর বাসাবাড়ির ময়লার হাত বদলে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছে সিন্ডিকেট। নগরবাসীর অভিযোগ, বাড়তি টাকা না গুনলে নেয় না ময়লা। যদিও ঢাকার 2 সিটি প্রশাসকের দাবি, মানুষের পকেট কাটার সুযোগ নেই। বর্জ্যের স্তূপে চাপা পড়া অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। ক্যামেরা ছিলেন শাহজাহান খান এবং অনুপ দত্ত। বাসায় নেই 200 টাকা করে, যার থেকে জানিয়ে পারে কম নিলে আমি ময়লাই নেব না। 3000 টাকা নেই, আমি কি বেশি নেই? শান্তিনগরের কায়েস ভোর হলেই ড্রাম ঘুরিয়ে একের পর এক বাড়ির ময়লা তোলেন ভ্যানে। মাসে মাত্র 7,000 টাকায় করেন 12,000 টাকার চাকরি। কিন্তু যে ময়লা তিনি প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেন, সেই ময়লাই যে পথে পথে হাত বদল হয়ে জন্ম দেয় কোটি টাকার বাণিজ্যে, সেই হিসেব কি তার জানা? আমরা খালি সামথিং কাজ করি, বেতন পাই, ভাই সংসার চলে। এই আমরা আমাদের পেটের দায়ে কাজ করতেছি, আমরা তার চেয়ে বেশি কিছু বলতে পারি না। পল্টন, মতিঝিল, ধানমন্ডি সহ ঢাকা দক্ষিণ সিটির 22টি থানার 75টি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। প্রতিটি ওয়ার্ডের জন্য দরপত্রে প্রতিষ্ঠান বাছাই হয়। সেই কাজ পেতে কর্পোরেশনে অফেরতযোগ্য জামানত হিসেবে গুনতে হয় 15 থেকে 17 লাখ টাকা। কিন্তু শর্ত একটাই, একটি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 100 টাকার বেশি নেওয়া যাবে না। অভিযোগ, কাগজে সেই নিয়ম থাকলেও মাঠে চলছে উল্টো হিসেব। কোথাও ফ্ল্যাট প্রতি 120 থেকে 250 টাকা, ছোট দোকান থেকে 400 থেকে 500, আর রেস্টুরেন্ট থেকে 2000 টাকারও বেশি আদায় করা হচ্ছে। বাসায় নেই 200 টাকা করে, প্রথমে মনে হয় 150 টাকা ছিল, পর থেকে 400 টাকাই, যার থেকে জানিয়ে পারে, যে জায়গায় যেরকম আর কি। কম নাই, কম নিলে আমি ময়লাই নেব না। তখন এই সরকার আসলো, বললে যে আমাদের রেট বাড়ছে। এখানে আপনারা ময়লার বিল দেন না? জি। কত করে দেন? 2000 টাকা করে দিবস। যদিও এসব অভিযোগ অস্বীকার করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বাসাবাড়ির ময়লার সাথে আর রেস্টুরেন্টের সাথে কিন্তু সমতুল্য না, মানে এক পর্যায়ে ময়লা কিন্তু হয় না। সেইখানে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পয়সা ওরা আনে। কেউ হয়তো বা এমনি তাদের কাছে যদি আপোষে যদি 10 টাকা আনে, হয়তো বা এটা হইতে পারে। শুধু দক্ষিণ নয়, ঢাকা উত্তর সিটির চিত্র আরও উদ্বেগজনক। অভিযোগ, বৈধতা ছাড়াই প্রভাবশালী একটি চক্র নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চালাচ্ছে বর্জ্য সংগ্রহ। রসিদ দিয়ে টাকা তোলা হলেও মিলছে না নিয়মিত সেবা। কোথাও দিনের পর দিন ময়লা পড়ে থাকে, আবার কোথাও বাড়তি টাকা না দিলে আসে না ভ্যান। আপনাদের এখানে ময়লা কত করে নেয় পার ফ্ল্যাট? পার ফ্ল্যাট 250 করে না, মান্থলি আমি 2000 টাকা করে দিই। ফ্ল্যাট কয়টা এখানে? এখানে ফ্ল্যাট হইলে যে আপনার 5টা। টাকা তো দিতে বাধ্য, কারণ এরা ময়লা নেই, আমাকে টাকা দিতে হবে না। টাকা প্রতি মাসে 2000 টাকা দিতেছি, না রেগুলার নেওয়া যায়, 2 দিন পর 3 দিন পর। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের স্পষ্ট বার্তা, নির্ধারিত ফিয়ের বাইরে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে পুরো ব্যবস্থায় ঢেলে সাজানো হবে। আর উত্তর সিটির প্রশাসক বললেন, বর্তমানে এ ধরনের কোনো টেন্ডার কার্যক্রম চলমান নেই। আপাতত কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো টেন্ডার দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী যারা এই ময়লা বর্জ্যটাকে অপসারণ করতে পারবে তাদেরকেই দেওয়ার চেষ্টা করব। এই টেন্ডারটা হয়েছিল আমি আসার আগে, কাজে এটা নিয়ে যদি বেশি কমপ্লেন থাকে, জনগণ যদি চায়, তাহলে আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করে দেব। পরিচ্ছন্নতার আড়ালে সেবার নামে এমন বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, এমন অভিমত বিশেষজ্ঞের।
পারিবারিকভাবে সংশ্লিষ্ট এদেরকেই কিন্তু এই কালেকশনের দায়িত্ব দিতে যাচ্ছে এবং এতে নৈরাজ্য হচ্ছে। অনেক জায়গাতে সঠিক সময় কালেকশন হয় না, অনেক সময় যে নির্ধারিত দাম সেটার চেয়ে 2 গুণ 3 গুণ টাকা নিচ্ছে। তাহলে পুরো বিষয়টা অব্যবস্থাপনা। কর্পোরেশন কিন্তু চাইলেই সে কিন্তু তার ব্যবস্থাপনার মাধ্যমে কর্মী বা এখানে যে শ্রমিক নিয়োগ করে কিন্তু এটা কালেক্ট করতে পারে এবং তাতে কি হয়, পুরো টাকাটা কর্পোরেশনের রেভিনিউতে যেতে পারে। আমাদের অন্যান্য অনেক সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা আছে। প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য সরিয়ে পরিচ্ছন্ন রাখা হয় এই শহর, কিন্তু সেই বর্জ্যকে ঘিরে চলছে অশুভ চক্রের অদৃশ্য বাণিজ্য। ঢাকার মানুষ প্রতিদিন ময়লা ফেলেই তার দায়িত্ব শেষ করে, কিন্তু সেই ময়লা কিভাবে কত দূর যাত্রা করে, কত হাত বদলায়, কত টাকা তৈরি করে, সেই টাকার হিসেব কতটা স্বচ্ছ, সেই উত্তর কারও না জানা। তাই তো বিশেষজ্ঞরা বলছেন এই অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে এখন নগর ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের সব জেলা। শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। সমীক্ষা শেষ হওয়ায় ভাঙ্গা থেকে বরিশাল বিভাগের 4 জেলা পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণে অর্থের উৎস খুঁজছে সরকার। নাজমুস সালিহের রিপোর্ট। ট্রেনে চড়ে যাওয়া যাবে সাগরকন্যা কুয়াকাটায়। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হওয়ার পর সেই স্বপ্ন এখন অনেকটাই হাতের কাছে। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে বহুদিন আগেই। পরিকল্পনা অনুযায়ী পায়রা বন্দরে অর্থনৈতিক জোন, বরিশালে মাল্টিমোডাল হাব সহ 19টি বড় রেল স্টেশন নির্মাণ করা হবে। 17 কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেলপথ। কীর্তনখোলা, পায়রা সহ নদীগুলোতে নির্মাণ করা হবে 46টি সেতু। কোনো ক্রসিং ছাড়াই ট্রেন চলবে আন্ডারপাসের মধ্য দিয়ে। রেল প্রতিমন্ত্রী বলছেন, সম্ভাব্য ব্যয় 44,000 কোটি টাকার এই প্রকল্পের অর্থের উৎস খুঁজছে সরকার। আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এখন আমরা পরবর্তীতে এটার অর্থ সংস্থানের দিকে আমরা চিন্তাভাবনা আছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেললাইন সম্প্রসারণ প্রকল্পের সঙ্গেই পায়রা বন্দর থেকে মালামাল পরিবহনের সুযোগ সম্বলিত সকল প্রকল্প একই সঙ্গে বাস্তবায়ন করতে হবে। পায়রা পোর্টের যে সম্ভাবনা, এটাকে কাজে লাগিয়ে এটা একটা ডেডিকেটেড ফ্রেট করিডর, পাশাপাশি যাত্রীর জন্য আমার রেল লাইন থাকবে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক যদি তৈরি না হয়, শুধুমাত্র যাত্রী পরিবহন করে এত বিনিয়োগ এবং ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের কথাটা বলছি, এই করিডোরটা কিন্তু আসলে তখন সরকার এবং তথা জনগণের জন্য ঋণের একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে। নেটওয়ার্কের বাইরে থাকা জেলাগুলোতে রেল সম্প্রসারণের লক্ষ্যে এগুচ্ছে সরকার। অল্প সময়ের মধ্যে এসবের জন্য নেওয়া হবে সম্ভাব্যতা যাচাই প্রকল্প বলে জানান রেল প্রতিমন্ত্রী। আমরা চাচ্ছি ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বাড়ানো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার সাথে আমাদের রেল সংযোগ নাই, আর দ্বীপভোলার সাথে। বাকিগুলির সাথে আমাদের রেল সংযোগ স্থাপন করার জন্য সরকার কিন্তু কাজ করছে এবং আমাদের নির্বাচন ইস্তেহারেও তা আছে। সুতরাং সবগুলি জেলাই আস্তে আস্তে রেল সংযোগের মধ্যে আসবে। রেল সম্প্রসারণের পাশাপাশি জেলাভিত্তিক অর্থনৈতিক বিকাশে রেলকে ব্যবহারের পরিকল্পনাও একই সঙ্গে গ্রহণের তাগিদ এই বিশেষজ্ঞের। প্রত্যেকটা জেলায় বাণিজ্যিক সুবিধা যেটা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রকল্পগুলো কিন্তু একই সাথে নিতে হবে। ল্যান্ড ইউজ প্ল্যান এবং ট্রান্সপোর্ট প্ল্যান, এই দুটার মধ্যে যদি মেলবন্ধন তৈরি না হয়, তাহলে আপনার রেলপথ থেকে তৈরি হয়ে যাবে, কিন্তু এই রেলপথের যে উপযোগিতা, সেটা অর্থনৈতিক হোক বাণিজ্যিক হোক, সেই উপযোগিতা কিন্তু তৈরি হবে না। বর্তমানে 3000 কিলোমিটার রেলপথ রয়েছে দেশে, যা 49টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অবশেষে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশ খারিজ করে দিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের রায়ে বহাল থাকলো 150 বছরের সাংবিধানিক নজির। সুপ্রিম কোর্টের এই রায় দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে পদক্ষেপ নিতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কিংবা অস্থায়ী ভিসায় থাকা অভিভাবকদের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করতে চলতি বছরের শুরুতে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আদেশ বাতিল করে 6-3 ভোটে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব সংবিধান স্বীকৃত অধিকার এবং তা নির্বাহী আদেশের মাধ্যমে সীমিত করা যায় না। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যেসব বাবা মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই নাগরিক। তিনি গৃহযুদ্ধ পরবর্তী সময়ে পাশ হওয়া সংবিধানের 14 সংশোধনীর ইতিহাস তুলে ধরে বলেন, এই সংশোধনী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করেছে। রায়ে তিনি লিখেছেন, নাগরিকত্ব তখনও এবং এখনও অধিকারের অংশ। এদিকে আদালতের এই রায়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃখজনক সিদ্ধান্ত উল্লেখ করে মার্কিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন, ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তি রুখে দেওয়ার ডাক বিএনপির। শহীদদের কবর জিয়ারত এনসিপির। 5 আগস্টের মধ্যে জাদুঘর খুলে দেওয়ার আহ্বান। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুকাল, অংশ নিচ্ছে 12,70,000 শিক্ষার্থী। সব শিক্ষা বোর্ডে এবার একই প্রশ্নপত্র। ফাঁস ঠেকানো সহ কেন্দ্রে অনিয়ম পেলে ব্যবস্থা। এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন 3 উপজেলা। হাটহাজারীকে বিভক্ত করে নতুন থানা হচ্ছে হালদা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারে সভায় অনুমোদন। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।